প্রিয় দর্শক, আজ আমরা যার সাক্ষাৎকার নিচ্ছি তিনি আমাদের দেশের বিখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শিবলী মোহাম্মদ। আসুন আমরা সরাসরি সাক্ষাৎকারে চলে যাই। আপনার বড় ভাই বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেছেন। তার এই মৃত্যু বিষয়ে আপনার অভিমত জানতে চাই। সাদি আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা দুটো ভাই একদম বন্ধুর মতো ছিলাম ছোট থেকেই। আর পরে বিশেষ করে যখন আমরা দুজন শিল্পী হলাম, মানে স্বীকৃতি পেলাম, আমি নৃত্যে, সাদি সঙ্গীতে, দুই ভাই মিলে কত প্ল্যান করে কত প্রোগ্রাম করেছি। এবং আমি তো ম্যাক্সিমাম নাচ করেছি সাদির গানের সঙ্গে। মানে সাদির গলার সঙ্গে আমার মনে হতো যে আমার পারফরমেন্স করতে অনেক বেশি ভালো লাগতো, কেন এত একটা ঈশ্বর প্রদত্ত গলা তার ছিল, যে গলাতে একজন ডান্সারের জন্য মন প্রাণ দিয়ে এক্সপ্রেশন দিয়ে নাচা সম্ভব ছিল, যেটা আমি পেয়েছি জীবনে। আর সাদির চলে যাওয়া সম্পর্কে আমি তেমন কিছু বলতে চাই না, তবে সাদি আমাদের সঙ্গে অন্যায় করেছে, আমার পরিবারের সাথে অন্যায় করেছে, তার ভক্তদের কাছে সঙ্গে অন্যায় করেছে, তার ছাত্রছাত্রীদের সাথে অন্যায় করেছে। অভিমান তো হতেই পারে, কিন্তু তাই বলে এইভাবে নিজেকে শেষ করে দিবেন, এটাও ঠিক করেনি। আমি ক্ষমা করব না, সরি, আমি কখনোই ক্ষমা করতে পারবো না। কেননা অনেকের ধারণা সাদি এই কারণে গেছে, ওই কারণে গেছে। সত্যি কথা বলতে কি, সাদি ছোট থেকে খুব অভিমানী ছিল। আমার সাথে যে ঝগড়া করতো, কখনো অভিমানী হয়ে দুদিন আমার সাথে কথাই বলতো না, এই টাইপের ছিল। তারপরে যেটা সবচেয়ে কষ্ট পেয়েছে, যেটা আমার মা, আমার বোন, দুটা মানুষ ছিল আমাদের পরিবারের সবচাইতে প্রাণ কেন্দ্র, প্রাণ বিন্দু। দুজন মানুষই খুব দ্রুত চলে গেছেন কয়েক মাসের মধ্যে। পরিবারটাকে আমাদের পুরো ফাঁকা করে দিয়ে গেছে, একদম খাঁকা করছিল ফ্যামিলিটা। তারপরে তো যেটা অনেকে বলে যে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি বলে উনি কষ্ট পেয়েছেন। অবশ্যই এটা কেন পাবে না? এটা যে কোনো শিল্পী তার জীবনে যখন অনেক দূর পথ হেঁটে চলে যায় এবং সৎভাবে সঠিক পথে মানে কি বলবো আমি, মানুষের প্রশংসা কুড়াতে কুড়াতে যখন যায়, তারপরে যখন দেখে চোখেরই সামনে যে অযোগ্য ব্যক্তিকে সম্মান দেওয়া হচ্ছে আমারই সেক্টরে বা তারই সেক্টরে, এবং অযোগ্য ব্যক্তিকে সম্মান দিতে গিয়ে যে সম্মানিত ব্যক্তিরা যে অসম্মানিত হচ্ছেন, এই জায়গাটা কি ভাবছেন না কর্তৃপক্ষ? কখনো ভাবেনি। আমরা দুটো ভাই প্রায় সময় মজা করতাম যে আমাদের মনে হয় মরণোত্তর 21শে পদক দিবে, প্রায় সময় বলতাম এটা, যে আমাদের মধ্যে মরণোত্তর দিবে। তো আমাকে সাদি বলতে, আমারটা তুই নিস, আমি বলছি আমারটা তুমি নিও, মানে এরকম মজা করতাম আর কি। তো কিন্তু ভাবিনি যে এতগুলো বছর জীবনের পার হয়ে গেল, আমাদেরই তৈরি করা স্টুডেন্টরা, আমাদেরই মানে মানে অনেক পরের মানুষ বা যত গুণ নয় তারা পাচ্ছে। কেন শুনি যে লবিং করছে? সবাইকে বলছি আপনারা ক্ষমা করে দিয়ে, যারা যোগ্যতায় পেয়েছেন, অসংখ্য মানুষ যোগ্যতায় পেয়েছেন, কিন্তু যারা অযোগ্য ব্যক্তিরা লবিং করে এই পুরস্কারগুলো পেয়েছেন না, তাতে করে আমরা অসম্মানিত হয়েছি, সত্যি অসম্মানিত হয়েছি। আমাদের কাছে কষ্ট লাগতো যে এইটা কি কি দেশ, কি এই মানে কারা এরা যারা এই সিলেকশনটা করে। তো যে বছর, মানে গত বছরই তো যখন জানলাম যে হয়তো বা আমি আর সাদি পেতে পারি, দুভাই পেতে পারি, এটা সম্ভাবনা হলো, তো আমরা তারপরেও বিশ্বাস করি। তো যেদিন আমাকে মিনিস্ট্রি থেকে ফোন করলো, আমি মনে হয় দেশের বাইরে ছিলাম, ফেরার পরে সাদি বললো তোকে মিনিস্ট্রি থেকে খুঁজছে শিবলী, আমার মনে হয় তোকে 21শে পদক দিল। যে না, তোমাকে ছাড়া তাকে 21শে পদক নিব না, আমি তো একা নিব না। বলে পাগলামি করিস না, তুই তোর জগতে নৃত্যে, আমি মনে করি তোর বহু আগেই পাওয়া উচিত ছিল, আমি তোমারও বহু আগে পাওয়া উচিত ছিল। বলে সেটা পরের কথা, আমি যে না, আমি রিফিউজ করবো। তখন সাদি বললো যেটা, যে আমরা তো দুভাই 5 বছর ব্ল্যাক লিস্টেড ছিলাম। তখন বলে কি, তোর একটা অনুষ্ঠান চলে তারানা বিটিভিতে, আমার একটা অনুষ্ঠান চলে গানের ঝর্ণাতলা, দুইটাই বন্ধ হয়ে যাবে, সব কিছু থেকেই মানে আমাদেরকে বঞ্চিত করবে। আবার কি দরকার? তোর তো এটা প্রাপ্য, এটা তো বহু আগে প্রাপ্য, তুই কেন নিবি না? তুই সিগনেচার কর। ও কিন্তু আমাকে বারবার ইনসিস্ট করেছে সিগনেচার করতে। তারপর আমার মনে ছিল কি হয়তো সাদিও পাবে, তাকেও ফোন করে হয়তো বলবে যে আপনার এই কাগজে সাইন করে দেন, কিন্তু আলটিমেটলি হলো না। তাতে করে যে মানে সে তো, আমি বিব্রত হয়েছি, সে অপমানিত হয়েছে, আমি বিশ্বাস করি এটা। যতই হোক, একজন গুণী শিল্পী, আমার তো বহু আগে সাদি মোহাম্মদের 21শে পদক পাওয়া উচিত ছিল, বহু আগে। তারপরে শিল্পকলা পদক, সেটাও আমি পেলাম। সাদি মোহাম্মদকে ওই বছরই পদক দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। আরে বাবা, তোমাদের কি এত বছর পরে মনে হয়েছে সাদি মোহাম্মদকে একটা শিল্পকলা পদক দেওয়া উচিত? কি অদ্ভুত দেশ,
কি অদ্ভুত দেশ, কি দেশে বসবাস করি আমরা, যে একটা গুণী শিল্পীকে আপনারা কদর করতে জানেন না। মানে আপনারা লবিং এর অপেক্ষায় থাকেন, কখন আসবে আমার কাছে, কখন এসে স্যার স্যার করবে, কখন আমাকে বলবে একটু দেখেন না প্লিজ আমাকে যারা পদক দেওয়া যায়। এত দৈন্য অবস্থা আমাদের কেন হবে? আমি আমার অহংকার ভরে আমি পুরস্কার গ্রহণ করবো, আমার যোগ্যতায়। আমি কেন লবিং করে পুরস্কার নেবেন? এই পুরস্কার নিয়ে আমি যখন ঘরে আসবো আমার অন্তর কি বলবে আমি লবিং করে পুরস্কারটা পেয়েছি। এই পুরস্কার তো অর্থ নেই, মূল্যহীন আমার কাছে। তো ঠিক আমার কাছে মনে হয়েছিল যে সাদির অবশ্যই এই ব্যাপারটাতে অনেক তাকে আঘাত করেছিল, যেন আমিও তাকে বলিনি। যে আমার পদক দিয়েছে, আমি সাদিকে বলেছিলাম যে যাবে কিনা, সে বলছে যে থাক না তুই যা, আমাকে আবার বলবে আপনাকে কেন দেয় না। এই একই প্রশ্ন শুনতে শুনতে আমাদের দু ভাই কিন্তু গত এই এত বছর পার করেছি। মানে খালি শসা শুনি আপনাদের কেন দেয় না, আমাদের কেন দেয় না, আমরা কি জানি না, আপনারা তো লবিং করে না। হোয়াট লবিং, ওয়াই লবিং? আমি কেন লবিং করে আমার পুরস্কার পেতে হবে? এইটা তো আমি অভ্যস্ত নই। যাই হোক, তারপরে আমি গেলাম, কিন্তু আমার পুরস্কারটা নিয়ে বিশ্বাস করবেন না, আমি কবরস্থানে গেছি আগে মায়ের কাছে। কিন্তু আমি যে সাদিকে দেখাবো, মানে খোদার কসম, আমি সাদির রুমেও যাইনি পুরস্কারটা নিয়ে। আমি আমার রুমে রেখে দিয়েছি, দিয়ে আমি এমনি গল্প করলাম। বললো হ্যাঁ টিভিতে দেখলাম, ভালো লাগছিল বলছিল। বাট আমার তো বিব্রত লাগছিল, আমার লজ্জা লাগছিল যে এরকম যে গুণী শিল্পীর সামনে আমি একটা পদক গ্রহণ করলাম। মানে আমি তখনও পদক রিফিউজও করতে পারতাম, কিন্তু কি হতো, আমার বিরুদ্ধে তখন দেখতেন যারা আমাকে ভালোবাসে, এরাও নানা কথা বলা শুরু করতো। হ্যাঁ, খুব একেবারে নিজেকে বড় আর্টিস্ট ভাবে একবারে 21 পদক রিফিউজ করে। মানে বলার লোকের তো অভাব নেই। আর মজার ব্যাপারটা আছে ফেসবুকে একটা ভালো মানুষ, সম্মানিত মানুষ, তাকে নিয়েও নোংরা কথা বলতে একটা গ্রুপ বসে থাকে, কি সব অকথ্য ভাষায় তাকে অসম্মান করে। এই মানুষগুলোর কি সামান্য বিবেকও নাই, সামান্য শিক্ষা নাই, সামান্যভাবে ভাবে না যে মানুষটা যে অর্জন, কত কষ্ট করে সে অর্জন করেছে। ভাই আপনারা এগুলো ছাড়েন, আপনারা মানুষকে সম্মান না দেন, অসম্মান করেন, কোনো মন্তব্য করেন না। কিন্তু কেন এরকম গুণী মানুষদেরকে আপনারা দাম করে দুনিয়ার বাজে বাজে কথা লিখে দিচ্ছেন? এতে কি তৃপ্তি পান? খুব তৃপ্তি পান আপনারা, যে খুব বেশি তৃপ্তি পাওয়া যায়? আমার তো মনে হয় না, বরং নিজের চরিত্রটাকে কলুষিত করা হয়। এগুলো করেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করি। যাই হোক, এই ছিল ঘটনা। তো সে চলে গেল, তবে আমাদের সঙ্গে অনেক বড় অন্যায় করে গেছে স্যার। ভারতের কথক কেন্দ্র থেকে আপনি প্রথম নাচের ওপর তালিম নিয়েছিলেন, আমরা সেই অভিজ্ঞতার কথা জানতে চাই। আমি ভারতে যাই যখন, তখন আমি একেবারেই নৃত্যে একেবারে বকলমই বলা যায়, আমার কোনো ধারণা ছিল না। আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার পরে লাকিলি আমি এই স্কলারশিপটা পেয়ে যাই। তখন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফিজিক্সে অনার্স পড়ি ফাইনাল ইয়ারে। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তো বাড়ি থেকে বললো যে মেজো ভাইয়ের সাপোর্ট ছিল, আর কারোরই সাপোর্ট ছিল না। তখন অলরেডি সাদি, আমার বড় ভাই সাদি মোহাম্মদ, সে তখন শান্তিনিকেতনে পড়ছে। তো তখন আমাকে বাড়ি থেকে বললো তুই ফিজিক্সে পড়ো, এখন তুমি যাবে নাচ করতে, এবং বাংলাদেশে পুরুষের নাচ খুব একটা সমাদৃত নয়, এটাকে বাঁকা চোখে দেখে, এটা তুমি কেন হঠাৎ করে এরকম পাগলামি করছো? তখন আমার মেজো ভাই ছিল আমাদের হার্ট অফ দ্য ফ্যামিলি, যাকে বলে শামীম ভাই। আমার মেজো ভাই তখন খুব আমাকে সাপোর্ট দিলেন এবং আমার মাকে বোঝালেন। তারপর আমি আমার আরেকটা সাপোর্ট পেয়েছিলাম আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমাদের যে চেয়ারম্যান ছিলেন কাদের স্যার, অন্যান্য সব স্যাররা এবং আমার ক্লাস ফ্রেন্ডরা, এরা প্রত্যেকে বললো তুই যা। আর স্যার বললো যে তুমি এসে ফাইনালের জন্য আগে যখনই তোমার টিউটোরিয়ালগুলি তুমি এসে দিয়ে যাবে ছুটিতে আসলে, আর পরীক্ষার সময় তুমি একটা ছুটি নিয়ে আসবে লম্বা সময়। আমি চলে গেলাম লখনৌ ভাতখান্ডে মিউজিক কলেজে প্রথম। ওখানে গিয়ে আমি ছিলাম প্রায় 1.5-2 বছর। দেখলাম যে ওখানকার স্ট্যান্ডার্ডটা মানে ঠিক আমার জন্য না, এটা যারা একেবারেই ছোটবেলা থেকে নাচ শিখে তাদের জন্য। আমার তো সময় কম, আমার স্কলারশিপের মেয়াদকাল খুবই অল্প। আমি তখন আমার গুরু শ্রীমতী পূর্ণিমা পান্ডে, উনি বললেন যে তুমি এই চিঠিটা নিয়ে দিল্লিতে যাও। দিল্লিতে পণ্ডিত বিরজু মহারাজ, আমার পরম শ্রদ্ধেয় গুরু, উনি তখন ওখানে কথক কেন্দ্রের কথক কেন্দ্র বলতে ভারতেরই সবচেয়ে বিখ্যাত ব্যক্তি তখন। তো আমি তখন গেলাম চিঠিটা হাতে নিয়ে। চিঠিটা নিয়ে যাওয়ার পরে উনি চিঠিটা পড়লেন, পড়ে তো অবাক হলেন যে তুমি বাংলাদেশের। উনি বললেন যে ওনার কাছে তখন ওয়ার্ল্ডের সব স্টুডেন্ট আছে, আমেরিকান, ক্যানাডিয়ান, আফ্রিকান, সব দেশের, রাশিয়ান, খালি বাংলাদেশের ওনার কোনো স্টুডেন্ট নেই। তখন আমি নিব তোমাকে, কিন্তু তুমি তো একেবারেই শিক্ষানবিশ, আমার তো এখানে অ্যাডভান্স যারা
তারা করে। যাই হোক, তারপরে আমি ওখানে ওনার হাতে পায়ে ধরলাম। ওনার যে পরম স্নেহের যে ছাত্রী শাশ্বতী সেন এখন যিনি ওনার জায়গাতে আছেন, তো উনি তখন উনি বাংলাদেশের বরিশালের, তার একটা দুর্বলতা ছিল বলে বলল যে গুরুজি নিয়ে নেন ছেলেটাকে, দেখে মায়া লাগছে, মনে হয় ভালো করবে। দ্বিতীয় চিঠিতে লিখেছে যে ইজ ভেরি ট্যালেন্টেড। যাই হোক, তারপরে উনি আমাকে দিলেন। এই আমার যাত্রা শুরু। এবং আমি ক্লাসে শুরুর দিকে খুবই আনাড়ি, খুবই খারাপ অবস্থা ছিল। আমার হস্টেলের মেয়েরা, আমার বিশেষ করে আমার রাখি বোন মালতি আমাকে প্রচুর হেল্প করেছেন, এবং এত হেল্প করেছে যে আমি এমন রেজাল্ট করতে লাগলাম এবং এমন পরিশ্রম করতে লাগলাম, এটা পুরা কাথাক কেন্দ্রের রেকর্ড সৃষ্টি হয়ে গেল। যে এত ঘন্টা ঘন্টা আমি যখন প্র্যাকটিস করতাম, কিন্তু আমি জানতাম না যে আমার ফিউচারটা কী। বাট আমার মনে হতো এত সুন্দর নাচের ফর্ম হতে পারে, নাচ এত অ্যাডভান্স হতে পারে। এর আগে তো কখনো আমি পুরুষের ক্লাসিক্যাল ডান্স দেখিনি, ইনফ্যাক্ট সত্যি দেখিনি। যখন আমি দেখলাম যে এত চমৎকার নাচে, তখন আমি মানে এই লাগলাম পিছে। তারপরে তো আমি আমার এই যাত্রা শুরু, এবং এটাই আমার সব ইয়ে। আপনার কত্থক নাচের গুরু পণ্ডিত বিরজু মহারাজ ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। আপনাদের গুরু শিষ্যের রসায়ন সম্পর্কে জানতে চাই। এখন আমার বিছানার পাশে একটা ছবি আছে, যেটা আমি ঘুম থেকে উঠে মা আর আমি, আর পাশে আমার গুরুজি আর আমি, মানে আমার অন্তরের এমন জায়গায় স্থান করা গুরু। আর উনি ছিলেন আমার অনেকটা কি বলবো বন্ধুরই মতো, মানে আমি আর মহারাজজি একেবারেই বন্ধু যাকে বলে। আমরা মানে কি মানে ক্লাসে উনি যখন দুষ্টামি করতেন, যেগুলো খুব উইটি ছিলেন, ভীষণ উইটি, সব ব্যাপারেই একটা ফান করতেন, যেটা মনে হয় আমার মধ্যে এসছে, যেটা আমিও ক্লাসে করি একই জিনিস। এটা আমি ঠিক ইচ্ছা করে করি না, ওনার কাছ থেকেই মানে এটা পেয়েছি আমি। তো আমরা দুজন খুব বন্ধুর মতো ছিলাম। ক্লাসের আমরা মহারাজজি কিছু শেয়ার করতে হলে আমার সঙ্গে শেয়ার করতেন, যে জন্য এমন একটা রিলেশন হলো যে উনি বাংলাদেশেও যখন এলেন, বাংলাদেশে এসে প্রথম মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে, যখন অনেক স্টুডেন্ট দেখলেন একসঙ্গে শত শত, তখন বললেন যে আমি বাংলাদেশের একজন শিষ্যকে আমি একটা প্রদীপের মতো জ্বালিয়ে দিয়েছিলাম, আর এই প্রদীপ আজকে শত শত প্রদীপ জ্বালিয়েছে। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। এবং সত্যি বলতে যে মহারাজজিকে আমি অন্তরে ধারণ করি, আমার প্রতিনিয়ত উনি আমার অন্তরে আছেন। ওনার কাছ থেকে অনেক শিক্ষা নিয়েছি, যেটা প্রথমত যে এত বড় গুরু সারা ওয়ার্ল্ডে, পণ্ডিত বিরজু মহারাজ একজন এমন লেজেন্ড, কিন্তু উনি এত ডাউন টু আর্থ, মানে এত বিনয়ী। এই শিল্পী যত বড় হয় তত যে বিনয়ী হতে হয়, এই শিক্ষাটাও আমি কিন্তু সেই অল্প বয়সেই আমি পেয়েছিলাম। যে তুমি যত বড়ই শিল্পী হও না কেন, তোমাকে যত তুমি মানে ডাউন টু আর্থ হবে, যত বিনয়ী হবে, লোকে তোমাকে তত বেশি ভালোবাসবে। আমিও ঈশ্বরের কৃপায়, স্রষ্টার কৃপায় ভালোবাসা পাই, এবং চেষ্টা করি আমি মানুষকে আঘাত না করতে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে। বাংলাদেশে নতুন নাচের শিল্পীদের কেন অংশগ্রহণ বাড়ছে না, এ বিষয়ে কি বলবেন? একেবারে একমত নই। প্রচুর অংশগ্রহণ হচ্ছে, এত নাচের অনুষ্ঠান, এত নাচের শিল্পী, হাজার হাজার নৃত্যশিল্পী সারা দেশে, আমাদেরই তো কত হাজার স্টুডেন্ট, তাহলে কেন বাড়ছে না? অনেক বাড়ছে, হাজার। তুমি এই প্রশ্নটা করতে পারো যে প্রশ্নটা এটা হতে পারে যে আপনাদের মতো নাম কেন হচ্ছে না অনেকের। এটা খুবই একটা কমন প্রশ্ন, এটা আমাদের প্রতিনিয়ত শুনতে হয় যে আরেকটা শিবলি, আরেকটা নিপা কি দেশে হবে না? এই প্রশ্ন আমরা অনেক অনেক ফেস করি। এটার আমার কাছে দুটা উত্তর আছে। আমি কাউকে খাটো করবো না যে ওরা প্র্যাকটিস করে না, বাবার মতো সাধনা করে না, এইটাও না। দুটা জিনিস আমি সবাই বিশ্বাস করি। এক হলো স্টারডম, যেটাকে বলে তারকা খ্যাতি, এবং বা যেটাকে বলে মানুষের কাছে পৌঁছে যাওয়া দ্রুত, এটার জন্য একটা ভাগ্য লাগে। এটা একটা মানে স্রষ্টার কৃপা ছাড়া এটা কোনোভাবে সম্ভব নয়। নাম্বার টু হলো, এখন আমরা যখন মানুষের অন্তরে ঢুকেছিলাম, তখন বাংলাদেশে একটা চ্যানেল ছিল, বাংলাদেশ টেলিভিশন। ওখানে আমাদের প্রতিনিয়ত দেখতো একেবারে যত বিশেষ প্রোগ্রাম মানে শিবলি নিপা, যত বিশেষ প্রোগ্রাম শিবলি নিপা, নাচের অনুষ্ঠান শিবলি নিপা, ম্যাগাজিন অনুষ্ঠান আমরা। তো এত দেখতে দেখতে মানুষের আমাদের ফেসগুলো এমন চেনা হয়ে গেছে যে এখনো আমাদেরকে রাস্তাঘাটে গেলে সবাই চিনতে পারে। তো এই জন্য বললাম যে এখন যে এত চ্যানেল হয়ে গেছে, এই ভালো ভালো ডান্সাররা ভালো ভালো নাচ করছে, ইউটিউবে নাচ দিচ্ছে, স্কোপ অনেক বেড়ে গেছে, কিন্তু দর্শক তো কোনটা দেখবে, এটা দেখবে, ওইটা দেখবে, এটা দেখবে, কোনো দিশাহারা দর্শক। এই চলে যাচ্ছে ফেসবুকে, তো এই চলে যাচ্ছে একটা ভালো প্রোগ্রামে।
আর এইভাবে চলছে কিন্তু, যে জন্য আর একটা স্টার তৈরি হয়নি দেশে, আমার যেটা মনে হয় আর কি। কিন্তু আমাদের সময় তো আরো অনেক গুণী শিল্পী আছে, অসংখ্য গুণী শিল্পী আছেন বাংলাদেশে, এখনো নাচের গুরু যারা ভালো ভালো, অনেক ভালো শিল্পী আছেন। আমি কয়জনের নাম বলবো, অনেক আছেন, অনেক। অভিযোগ আছে সিনিয়র নৃত্যশিল্পীরা জুনিয়রদের স্থান ছেড়ে দিচ্ছে না, তাই নতুন করে বড় মাপের নৃত্যশিল্পী সৃষ্টি হচ্ছে না। এ বিষয়ে কি বলবেন? আমাকে কি কেউ জায়গা করে দিয়েছিল? কেউ জায়গা করে দেয় না, জায়গাটা নিজের হয়ে যায় তার যোগ্যতায়। কোনোদিনও জায়গা কেউ দখল করে রাখতে পারে না। এটা অনেকটা যে পানির মতো প্রবাহিত, মানে পানিকে আটকে রাখা যায় না, একসময় উপচে পড়বে, অথবা তোমার যে খুলে দিলে দেখবে চারিদিকে ছড়িয়ে গেছে। তোমার প্রতিভা থাকলে তোমাকে জুনিয়র সিনিয়র মঞ্চ করে দিলাম। আমি একটা ছোট্ট উপমা দিই। একটা সময়ে সরকারি কোনো কারণে আমাকে আর নিপাকে একটু কয়েক বছর ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। আমি কোন আমলে কখন নিয়ে বলতে চাই না। তখন 5 বছর একটা লম্বা সময়, তখন এত চ্যানেলও আসেনি। টেলিভিশনে এক একটা ম্যাগাজিনে 3টা করেও নাচ, নাচে নাচে তাহারে দাঁড়াচ্ছে 5 বছরে কত হাজার অনুষ্ঠান, নৃত্যশিল্পীরা সবাই নেচেছে, আমরা দুজন ছাড়া। তো কোথায় একটা তো তারকা বেরোয়নি, জায়গার তো কোনো কমতি হয়নি। সিনিয়ররা তো আমি নিপাত জায়গা ছেড়ে দিলাম, তারপরেও কেন বেরোয়নি? তার মানে এটাই দাঁড়ায় কি, যে এটা জায়গা করে নিতে হয়। কেউ কাউকে জায়গা করে দেয় না, আমায় কেউ জায়গা করে দেয় না। আমি আমার জায়গা আমার যোগ্যতা দিয়ে করেছি। দক্ষিণ এশিয়ার নাচ কি এই অঞ্চলের সনাতন পুরুষালী ধারণা থেকে পুরুষ নৃত্যশিল্পীদেরকে ভিন্ন করে দেয়? আসলে কি, শিল্পটা, এই নৃত্য শিল্পটাই কিন্তু একটু ভিন্ন স্বাদের। যেমন যদি বলি রন্ধন, মানে রান্না, রান্না মানে আমরা জন্মের পরে দেখি যে মায়েরা রাঁধে, বুয়ারা হেল্প করে, মানে মহিলাদের কাজ। তো এই ধারণা নিতে নিতে আমরা বড় হয়েছি। ঠিক একইভাবে আমাদের এই সাবকন্টিনেন্টে মানুষের ধারণা যে নাচ তো মেয়েরা নাচবে, সে যে পেরে ছোটবেলা থেকে নাচবে। এইটা যে একটা এত বড় শিল্প, এটা যে বিশ্ব মানে সেখানে দেখা যাচ্ছে পুরুষরা অনেক বেশি মানে স্কিল্ড এবং পারদর্শী, মানে কি বলবো আমি, অনেক বেশি মানে প্রতিফলিত। মানে পৃথিবীতে বড় বড় নাচের শিল্পীরা ম্যাক্সিমাম পুরুষ। যেমন রন্ধন শিল্পেও যত বড় বড় শেফ আছে, আমি কোনোদিন দেখিনি কোনো খালাম্মাকে বিদেশের 5 স্টার হোটেলে রান্না করতে। ওখানে শেফরা ওয়েল ট্রেইনড, পুরুষরা রান্না করে খাওয়াচ্ছে, মহিলারাও খেতে যাচ্ছে। তো ব্যাপারটা এরকমই এক ধরনের ধারণা থেকে। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, যে আমাদের যে সাজবার, বা আমাদের যেমন কৃষ্ণ যদি কেউ সাজে, বা কেউ যদি মানে গোপাল সাজে, ওই দেখা যায় কপালের মধ্যে সুন্দর সুন্দর করে টিপ পরানো হচ্ছে, গোপালকে ঝুটি করিয়ে দেওয়া হচ্ছে, বা কৃষ্ণ লম্বা চুলে আছে, গোপীদের সঙ্গে খেলছে। মানে এই যে হিন্দু মাইথোলজিতে এই যে নাচ, তো জন্মটা তো ইনফ্যাক্ট ওখান থেকেই। আমাদের তো আর মুসলিম ইয়েতে আমার মনে হয় না যে আমাদের খুব বেশি এই সাবকন্টিনেন্টের মুসলমানদের জন্য আলাদা করে কোনো নাচ আছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই পুরুষের নাচটাকে সহজভাবে লোকে নিতে পারতো না। কিন্তু এখন কিন্তু সেই কনসেপ্ট নাই। এখন পুরুষরা এত চমৎকার নাচে যে ছেলে মেয়ের কোনো ম্যাটার করে না। একসময় ছিল এটা, অবশ্যই একসময় ছিল এই কনসেপ্ট। সম্প্রতি বাংলাদেশের নৃত্যে প্রাচ্য আর পাশ্চাত্যের নাচের মিশেল ঘটাতে দেখা যাচ্ছে। এই মিশেল নৃত্যের ফলে কি আমাদের নৃত্যের স্বকীয়তা হারাতে পারে? একদম ধারণাটা না ঠিক নয়, ধারণা ঠিক নয়। যারা ক্লাসিক্যাল ডান্স করে, ক্লাসিক্যাল ডান্সের ফরম্যাটের মতোই হবে, কিন্তু যেটাকে বলা হয় কন্টেম্পোরারি ডান্স, সমসাময়িক নাচ। আমি তো 90-এর শুরুতে আমি প্রথম বাংলাদেশি যে ব্যালে কোরিওগ্রাফি এবং ব্যালের উপরে ট্রেনিংতে লন্ডনে গিয়ে পড়াশোনা করেছি। আমি ফিরে এসে আমি এখানে কত্থকের সঙ্গে ব্যালের সংমিশ্রণ করে অনেক নাচ ইন্ট্রোডিউস করেছি, চিত্রাঙ্গদা করেছি, চির অম্লান করেছি, ছোট ছোট অনেক পিস ডান্স করেছি। এমনকি আমি এখনো যদি কোনো কম্পোজিশন করি, আমার ব্যালের অনেক মুভমেন্টগুলোকে আমি কিন্তু ইউজ করি, যাতে করে লোকে আরো বেশি মানে এটা সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে। এখানে কিন্তু কোনোভাবেই এটা বলা যাবে না যে এটা নষ্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, অবশ্যই নষ্ট করেছে কারা, যারা না বুঝে ইউজ করে। যেমন ধরো, আমি যদি একটা রবীন্দ্রনাথের গানকে বেছে নিই, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, এটা একটা কি বলে, এটা পূজা পর্বের গান, এটা প্রার্থনা সঙ্গীত। এই গানটাতে যদি এখন কেউ কন্টেম্পোরারি ডান্স ইউজ করতে ডিগবাজি খায়,
আর কেউ যদি মাথার নিচে মানে মাথায় নিচে শীর্ষাসনে পা তুলে দেয়, এগুলো হলো একটা অজ্ঞ মানে না জেনে না বুঝে কোনো জিনিসকে করলে পরে যেরকম একটা হাস্যকর ব্যাপার দাঁড়ায়, ঠিক ওই রকমই ব্যাপারটা। এবং এই যে ব্রেক ডান্স দেখে দেখে কপি, আসলে ইনফ্যাক্ট ইউটিউব দেখে দেখে কপি করে নাচে, তো এইটাতে তো লাগবে কিছু, তো এই জায়গাটাতে তো শূন্য। এই কপি পেস্ট তো আর একটা শিক্ষিত ডান্সারের হতে পারে না, এটা কোনো শিক্ষিত ডান্সার এই কাজটা করবে না। এই কাজটা যারা করে তারা করে। এবং মজার ব্যাপারটা হলো পুরা আমাদের এই চ্যানেলগুলো এবং কর্পোরেট মালিকগুলো সবাই কিন্তু এগুলোকে অ্যাপ্রিসিয়েটও করে, বিকজ দে আর অলসো ভেরি ইন্টেলিজেন্ট। ওনারাও ইন্টেলিজেন্ট, এনারাও ইন্টেলিজেন্ট, সব মিলে একটা মানে বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে যায় মনে করো। কিন্তু এর মধ্যে যারা কিছু সংখ্যক জ্ঞানী গুণী ব্যক্তিরা যারা চ্যানেল চালায়, সেই সব ব্যক্তিরা কিন্তু আবার ঠিক ভালো শিল্পীকে খুঁজে নিয়ে নান্দনিক রুচিশীল চমৎকার নাচ প্রেজেন্ট করেন। এখন এই জন্য আমি কাউকে খাটো করছি না, বাট আমরাও দেখি, দেখে হজম করতে হয়, কিছু করার নাই তো আমাদের। কারণ আমরা যদি বেশি ক্রিটিসাইজ করি, ও নিজেরা পারে না এখন সেই জন্য হয়তো আমাদের ক্রিটিসাইজ করছে। আপনারা ভীষণ ভালো পারেন, আপনারা এত ভালো পারেন, আমি পারতে চাই না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ব্যালে ডান্সের অভিজ্ঞতা কিভাবে অর্জন করলেন? আমি না যখনই ছোটবেলা থেকে সোয়ান লেক দেখতাম টেলিভিশনে, যে ওয়ার্ল্ড মিউজিক এটা সেটা অনেক কিছু হতো বিটিভিতে এক সময়, আমি এখানে দেখতাম না যখন ব্যালের ছবিগুলো দেখতাম ছেলে মেয়েদের, এই যে শরীরের যে একটা মানে সৌন্দর্য মানুষের থাকতে পারে, এইটা আমি কিন্তু ব্যালে দেখে জেনেছি। কারণ আমাদের দেশে কিন্তু খুব একটা ম্যাটার করে না মোটা কি শুকনা কি চ্যাপটা কি, যেরকমই মানে এটা কস্টিউমগুলো দিয়ে পরে কাভার করে আমরা নাচটা করি, তো যাতে করে এটা পার পেয়ে যাচ্ছে। কিন্তু একটা হিউম্যান বডির যে সৌন্দর্য সেটা কিন্তু ব্যালেতেই দেখা যায়, একমাত্র ব্যালেতে। যখন ওটা দেখতাম আমার কাছে মনে হতো যে আমি যদি কখনো শিখতে পারতাম। এবং আমি তখন শিল্পকলা একাডেমিতে চাকরি করি, আমি অনেক তখন একটু নামটাম হচ্ছে, একটু পয়সার মুখ দেখছি, কেন স্ট্রাগলিং লাইফের পরে একটু পয়সার মুখ দেখা যাচ্ছিল, তো একটু পয়সা জমিয়ে টমিয়ে একটা পাবলিকের গাড়ি কিনেছিলাম। আমি একটা সুযোগ পেলাম, আমাকে আমার ইংল্যান্ডে এক বন্ধু বললেন, আমি যখন ইংল্যান্ডে প্রথম টেগোর ফেস্টিভ্যালে নাচতে গেছিলাম, তখন সে বললো কি যে তুমি ব্যালে আমি বললাম ব্যালে শেখার আমার খুব স্বপ্ন, তুমি এসে শেখো না কেন, তুমি সেলফ ফিন্যান্সে তো শিখতে পারো। তাই বললাম ভাই আমার তো ওই সেলফ ফিন্যান্সের ক্ষমতাই নেই। তখন আমি হিসাব থেকে দেখলাম যে আমি যদি আমার পাবলিকের গাড়িটা বিক্রি করে যে টাকাটা আমি সেশন ফিস প্রথমে দিতে পারবো, দিলে পরে তারা আমাকে নিয়ম করেছিল যে আমি ওই স্কুলেই মানে কাথাকের একটা পার্ট টাইম জব করতে পারবো। যারা ইন্টারেস্টেড এটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স শিখতে চায় তারা শিখবে এবং আমার সেই পয়সাটা দিয়ে আমরা মোটামুটিভাবে আমি চলতে পারবো। এই আমি তখন সাহস করে শিল্পকলাতে উইদাউট পে, তখন আমাদের শিল্পকলাতেও এমন যে অবস্থা ছিল না যে একটা ছেলের ব্যালে শিখতে যাবে তাকে এনকারেজ করে আরও স্কলারশিপ দিয়ে বা ফুল বেতনে পড়াবে, এই সমস্ত ভাবনা এই দেশে কোনোদিন হবে কিনা আমি জানি না। যাই হোক, যেটা গেছে গেছে। আমি আমার নিজের খরচেই গেলাম, নিজে পড়াশোনা করলাম, দেখলাম যে কি বিশাল এক ক্ষেত্র এবং এত চমৎকার জিনিস। তারপরে ফিরে এসেই আমি এই আমার নাচের মধ্যে এই ব্রেড করা শুরু করলাম, যে ব্যালে, কন্টেম্পোরারি, জ্যাজ, ট্যাপ এবং আমাদের নাচ সবটা মিলে মিশে একটা নাচের মাত্রা এলো। এবং আমি তখন থেকে কিন্তু শুনতাম যে শিবলি মোহাম্মদ দেশে নাচার পর থেকে দেখি একটা নাচে একটা মাত্রা যোগ হয়েছে, স্পেশালি পুরুষের নাচে একটা মাত্রা যোগ হয়েছে। এই যে তার মানে কি বডি ফিটনেস এত জরুরি আমাদের দেশে। কিন্তু এখন কিছু পাওয়া যায় যারা ডান্স করে, ওদের শরীর টরীর সুন্দর, কিন্তু একটা সময় ছিল কেউ যদি মাথাই ঘামাতো না যে শরীরটা যে আমি যে প্রদর্শন করি, আমি নাচটা তো দেখার বিষয়, রেডিওতে নাচ করার জায়গা না, আমাকে মঞ্চে বা টিভিতে নাচতে হলে আমাকে দেখবে, যে দর্শনের ব্যাপার যেহেতু, তাহলে বলে না পহেলে দর্শনধারী বাদ গুণ বিচারি। তো দর্শনধারী যদি আমি একটা বড় ঘুড়ি নিয়ে বড় একটা দেহ নিয়ে যদি নাচতে যাই, আমাকে তো লোকে অ্যাপ্রিসিয়েট করবে না। এই ব্যালে শিখতে গিয়ে মনে হয়েছিল যে একটা সুন্দর শরীর খুব প্রয়োজন। আপনি এই যে ব্যালে ডান্স ও কত্থক নৃত্যের কথা বললেন, এসব নৃত্য দেখে তরুণ প্রজন্ম কতটা আগ্রহী হলো? অনেক হয়েছে। আমি এখনো অনেকের নাচ যখন দেখি, অনেক মুভমেন্টগুলো তারা নাচে যখন দেখি, ওরা জানেও না এই মুভমেন্ট কোথেকে এসছে। এই মুভমেন্টগুলো আমি প্রথম এসে যখন এই দেশে নাচ করলাম, যখন এগুলো ব্যবহার করলাম, এতই সুন্দর ছিল যেগুলো নাচতে নাচতে এখনো ব্যবহার হয়। তাতে ওরা এর দ্বারা অনেকভাবে ইনফ্লুয়েসড হয়েছে।
এবং এখন তো আরো দুনিয়া খুলে গেছে, এরা চাইলে একটা ব্যালের প্রোগ্রাম দেখতে পারে, চাইলে এটা দেখতে পারে, এটা দেখতে পারে। ওদের দৃষ্টিটা খোলা, দৃষ্টিটা খুলে যদি প্রপারলি ইউজ করে অবশ্যই নাচ অনেক দূর যাবে। আর যদি না বুঝে, বললাম একটু আগে উপমা দিলাম যে অর্থহীন ভাবে যে কোনো জিনিসকে ব্যবহার করে জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে, সেরকম হলে তো কখনোই অ্যাপ্রিসিয়েশন পাবে না। আমরা জানি রাজধানীর মোহাম্মদপুর এলাকার সব সড়ক রাজা বাদশার নামে, কিন্তু শহীদ সলিমুল্লাহ সড়কটি শহীদ বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহর নামে। তিনি আপনাদের পিতা, তাই পিতার নামের উপরে সড়ক দিয়ে যখন চলাচল করেন তখন কি কি অনুভূত হয়? দেখো, এখন বলি যে বাবা হারিয়েছি, বাবা হারাবার পরে যে আমার মায়ের স্ট্রাগলিং, আমরা ছোট ছিলাম, যাই দিয়েছে তাই খেয়েছি, আমরা কখনোই খুব চাহিদা সম্পন্ন বাচ্চা ছিলাম না। আমরা জানি যে আমাদের বাবা নেই, আমাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, বাবাকে হত্যা করা হয়েছে। তো সেই জন্য যখন আমরা অনেক স্ট্রাগল করে বড় হলাম, আর বড় হওয়ার পরে যখন উপলব্ধি করলাম যে রাস্তাটা একসময় কাজী আজম রোড ছিল, এখন এটা শহীদ সলিমুল্লাহ রোড বাবার নামে। তো যখন যাই খুব ভালো লাগে, কিন্তু আবার একটা জায়গাতে খুব মন খারাপ হয়। মন খারাপ হয় যে অনেক বাড়িতে বা দোকানের সাইনবোর্ডগুলিতে শুধু লেখা সলিমুল্লাহ রোড। এখানে যদি শহীদ শব্দটা না দেয় তাহলে তো মানুষ কনফিউজ হবে, নবাব স্যার সলিমুল্লাহর নামে কি এই রাস্তাটা হতেই পারে, কারণ এই নামটা তো আমরা পরিচিত যে সলিমুল্লাহ হল, নবাব স্যার সলিমুল্লাহ, ওনার নামে বহু কিছু আছে বাংলাদেশে। এখন ইনি যে শহীদ, এটা অনেক বাড়িতে আছে, এবং যেসব দোকানেও আমি দেখেছি শহীদ সলিমুল্লাহ, তাদের প্রতি আমি একদম হাত জোড়ে কৃতজ্ঞতা জানাই, এবং যাদের বাড়িতে নেই আমিও তাদেরকে হাত জোড়েই অনুরোধ করবো যে শহীদ শব্দটা দেন, তাদের উপরে পরবর্তী হয়তো বাবা সারা জীবন বেঁচে থাকবে, আদারওয়াইজ বাবা হারিয়ে যাবে একসময়। এই কিন্তু খুব অহংকার হয়, খুব একটা গর্ব হয় যে আমার বাবা কিছুটা হলেও তো আত্মত্যাগে এই যে স্বাধীনতা বা এই যে একটা মানচিত্র, এই যে একটা পতাকা, এই যে একটা পাসপোর্ট আমার, বা আলাদা একটা আইডেন্টিটি, আমি বাংলাদেশি, এই জায়গাতে যে আমার বাবার একটা ছোট্ট এক বিন্দু রক্ত বাবার আছে, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই অনেক শক্তি দেয়। মনে হয় যে বাবাকে অনেক কৃতজ্ঞতা জানাই যে তুমি এটা করে গেছো বলে আজকে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, এরকম মনে হয়। মুক্তিযুদ্ধের সময় আপনাদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ভয়াল স্মৃতি সম্পর্কে যদি কিছু বলতেন। তো অনেক বড়, অনেক লম্বা গল্প এটা, আমার পুরো ইন্টারভিউ শেষ হয়ে যাবে এটা, কেননা যে এটা আবার বলতে গেলে আমি নস্টালজিক হয়ে যাই, আমি অনেক ডিস্টার্ব হয়ে যাই। যাই হোক, তারপর বলে রাখি যেটা যে এটা ছিল 26শে মার্চ জুম্মার নামাজের পরে। 23শে মার্চ পর্যন্ত আমাদের বাড়িতে কিন্তু বাংলাদেশের পতাকা উড়েছিল, যেখানে মানচিত্র আঁকা, লালের মধ্যে বাংলাদেশের মানচিত্র আঁকা একটা পতাকা, সেটা আমাদের বাড়িতেই ঝুলছিল আর উড়ছিল। তখন অনেকগুলো হেলিকপ্টার এসে কি করেছে বাড়িটাকে, বিভিন্ন রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় আর্মস দিয়েছে, টার্গেট করা ছিল। কিন্তু 25 তারিখ রাতে যখন এই কাল রাত্রি শুরু হলো এবং সব ঘিরে ফেললো, ব্ল্যাক আউট হয়ে গেল, তখন যে আমরা পালাবো এখান থেকে, বা বাবা যে পালাবে, আমরা তো অনেক ছোট তখন ভাই বোনরা, তো আমাদের নিজে পালাবে সেই সুযোগটাই ছিল না, ঘিরে ফেলেছিল। জুম্মার নামাজের সময় আব্বা মসজিদে গেছেন, তখন এই মসজিদ থেকে একটা গুলির শব্দ হলো, তারপরে বললো এই বাড়ি থেকে গুলি করা হয়েছে। কিছু বলার নেই, বাড়িতে সেই নিচ থেকে আগুন দিয়ে দিল। আমরা তখন উপরে, ভয়ঙ্কর একটা অবস্থা। তারপরে কে কিভাবে নেমেছি, মা দোতলা থেকে লাফ দিয়ে তার দুটো পায়ে ভেঙে গিয়েছিল, এই ভাঙা পা নিয়ে তাকে সারাটা জীবন চলতে হয়েছে। এই পা নিয়ে সে ছুটেছে উইদাউট এনি ট্রিটমেন্ট। 71 সালে তখন তার এটা ট্রিটমেন্ট করার মতো অবস্থা ছিল না, ওই মালিশ টালিশ করে কোনো রকম হয়তো জোড়া লেগে এইটা দিয়ে উনি যুদ্ধ করেছেন 10 সন্তানকে মানুষ করার জন্য। তারপরে যখন আম্মার বয়স হয়ে গেছিল, তখন আম্মা আবার হুইল চেয়ারে যেতে হয়েছে আম্মাকে। তখন আর আম্মা কোনোভাবেই মানে হাঁটার শক্তি ছিল না। কিন্তু যখন আব্বাকে জুম্মার নামাজের পরে রাস্তায় মানে মেরে ফেললো, যখন আমরা চলে যাচ্ছিলাম, আমাদেরকে নিয়ে চলে যাচ্ছিল বিহারিরা একটা দল, যেদেরকে সেভ করবো বলে। ছোট বাচ্চা দেখেছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, কে কোথায় কেউ বলতে পারবো না, ছড়িয়ে গেছে। খালি আমরা কয়েকটা বাচ্চা, ওই যে মুরগির পিছনে পিছনে বাচ্চা দৌড়ায়, ঠিক মায়ের পিছনে পিছনে আমি যাচ্ছিলাম। তখন আমরা যখন চলে যাচ্ছিলাম, তখন দেখলাম দূর থেকে বাবার দেহটা পড়ে আছে রাস্তার পাশে। আমরা যেতে চাইলাম, বড় বোন, আম্মা, তারা যেতে দিল না, এবং তাকিয়ে দেখলাম পড়ে আছে। ওইটা আমার
মানে সবচেয়ে বেশি বাবার স্মৃতি যখন আমি চিন্তা করি, বাবার চেহারাটা, বাবাকে বেশি করে মনে করার চেষ্টা করি, ঘুরে ফিরে আমার ফার্স্টে ওই দৃশ্যটাই মনে হয় যে বাবা পড়ে আছে রাস্তায়, আমরা চলে যাচ্ছি। এটা খুব কষ্টের। আপনি যখন 16ই ডিসেম্বর ও 26শে মার্চ উপলক্ষে নৃত্য করেন, তখন আপনার শহীদ বাবার স্মৃতি কিভাবে দোলা দেয়? চমৎকার প্রশ্ন। সত্যিই তাই। যখন আমি কোনো দেশের গানের সঙ্গে পারফরমেন্স করি, একটা অদ্ভুত অনুভূতি আমার মধ্যে তৈরি হয়। মানে আমার মনে হয় আমার রক্ত টকবক করে তখন একেবারে, এবং আমার মনে হয় যে আমি ওই পারফরমেন্সগুলো অনেক বেশি ভালো করি। আমি যখন এরকম একটা গানের সঙ্গে নাচি, যে গানগুলো উদ্দীপনামূলক, যেগুলোতে দেশ, আমার মুক্তিযুদ্ধ, আমার বাবা, এইসব আমার স্মৃতি, আমার মুক্তিযুদ্ধের ইতিহাস সব যখন নিয়ে যখন আমি একটা মঞ্চে দাঁড়াই না, এটা একটা অদ্ভুত অনুভূতি আমি ফিল করি, এবং এতে করে আমার মনে হয় পারফরমেন্সটাও অনেক বেশি মানে গ্রহণযোগ্যতা পায়। আপনাদের মাও তো চলে গেছেন, তার স্মৃতি আপনাকে কিভাবে তাড়া করে? মায়ের অভাব কোনোদিন পূরণ হবে না, কোনোদিন হবে না। সবার অভাব পূরণ হবে, সবাই আস্তে আস্তে স্মৃতিতে চলে যাবে, কিন্তু মা স্মৃতিতে যায় না। ঘুম থেকে উঠে প্রথম মায়ের চেহারাটা দেখি ছবিতে, ঘুমিয়ে যাওয়ার আগেই বারান্দায় দাঁড়িয়ে রাত্রে বেলায় 12টা বাজুক 1টা বাজুক মায়ের সাথে কথা বলি, অনেক কথা বলি, যেই কথাগুলো মায়ের সাথে জীবিত অবস্থায় বলতাম, আদর করতাম, চুমু খেতাম। ঘুমাতে যাওয়ার আগে মাকে বলতাম, মা ঘুমাতে গেলাম, আম্মা যাই ঘুমাতে, তুমি ঘুমাও। আমি আজও বারান্দায় দাঁড়িয়ে এই একই কথাই বলে যাই মাকে। আপনি বুঝতে পারেন আমার মা কোথায় আছেন। আমার নানা আয়োজনে দেশে বিভিন্ন নৃত্য দিবস পালন করছেন। এটা কেবল পালনের মধ্যে সীমাবদ্ধ, নাকি নাচ নিয়ে আপনারা আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে পেরেছেন? পেরেছি কিনা আমি জানি না। আমি নাচ করেছি, সারা বিশ্বে নাচ করেছি, সারা বিশ্বে পতাকা দেখিয়েছি, এবং তারপরে যদি মানে দর্শকেরই মনে হয় যে আমরা নাচটাকে আন্তর্জাতিকভাবে ছড়িয়েছি কিনা, এটা ওনারা বলতে পারবেন। বাংলাদেশের বহু নৃত্যশিল্পীরাই বিদেশে কিন্তু নাচকে নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করেন। গানের শিল্পী যদি 2 জন যায়, নাচের শিল্পী যায় 20 জন বা 15 জন। তার মানে কারণ এটা তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা তো একটা মাদার অফ আর্ট বলা হয় ডান্সটাকে। এইটা দিয়েই ভাষাটাকে বোঝানো সম্ভব। যে জন্য আমরা নাচটা দিয়ে দেশটাকে বোঝাই, কালচারটাকে বোঝাই। এই দিয়ে কিন্তু বাংলাদেশকে সারা বিশ্বেই কালচার অনেক, আমি মনে করি, সমাদৃত হয়েছে। নানা আয়োজনে দেশে বিভিন্ন নৃত্য দিবস পালন করছেন। এটা কেবল পালনের মধ্যে সীমাবদ্ধ, নাকি নাচ নিয়ে আপনারা আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে পেরেছেন? পেরেছি কিনা আমি জানি না। আমি নাচ করেছি, সারা বিশ্বে নাচ করেছি, সারা বিশ্বে পতাকা দেখিয়েছি, এবং তারপরে যদি মানে দর্শকেরই মনে হয় যে আমরা নাচটাকে আন্তর্জাতিকভাবে ছড়িয়েছি কিনা, এটা ওনারা বলতে পারবেন। বাংলাদেশের বহু নৃত্যশিল্পীরাই বিদেশে কিন্তু নাচকে নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করেন। গানের শিল্পী যদি 2 জন যায়, নাচের শিল্পী যায় 20 জন বা 15 জন। তার মানে কারণ এটা তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা তো একটা মাদার অফ আর্ট বলা হয় ডান্সটাকে। এইটা দিয়েই ভাষাটাকে বোঝানো সম্ভব। যে জন্য আমরা নাচটা দিয়ে দেশটাকে বোঝাই, কালচারটাকে বোঝাই। এই দিয়ে কিন্তু বাংলাদেশকে সারা বিশ্বেই কালচার অনেক, আমি মনে করি, সমাদৃত হয়েছে। বাংলাদেশের নাচের সার্বিক অবস্থা নিয়ে আপনার মূল্যায়ন কি? খুব ভালো, অনেক ভালো। সারা দেশে নাচের যে চর্চা হয় না, মানে অবিশ্বাস্য। আমি বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি ওয়ার্কশপ করতে যাই, অবাক হয়ে যায় যে এত বাচ্চারা নাচ শেখে, এবং ভালো করে, মন দিয়ে শেখে, যত্ন করে শেখে। তো নাচের সার্বিক অবস্থা যথেষ্ট ভালো। কি ভালো ভালো গুণী গুণী শিল্পী বাংলাদেশে এখন, কত ভালো লাগে একজনের নাচের কোরিওগ্রাফি দেখতে। সত্যি বলি, আমি মানে আমার নাম বলতে ইচ্ছা করে, কিন্তু অনেকে যাদের নাম বলবো না তারা হয়তো বলে আমার নামটা বললো না, বাদ পড়ে যেতে পারে। বাট অনেকের নাম ধরে ধরে বলা যায় যে এরা এত ভালো ভালো কাজ করে বাংলাদেশে নাচের, এবং খুব মনটা ভরে যায় যে না, এটা সম্ভাবনা আছে দেশে নাচের, নৃত্যশিল্পের। তরুণ প্রজন্মকে নৃত্যের প্রতি আগ্রহী করতে কি করা প্রয়োজন বলে মনে করেন? কি করা প্রয়োজন?
আমি প্রয়োজন মনে করে লাভ নেই। যারা নাচ শিখতে চায়, নাচ করতে চায়, তাদের প্রয়োজন, তাদের দরকার যে তারা এটাকে সাধনা হিসেবে নিতে হবে। নট দ্যাট এটা একটা মানে বিনোদনের জায়গা, এটা বিনোদনের জায়গা নয়। এটা একেবারেই প্রফেশনালিজম যদি তৈরি না হয় নিজের মধ্যে, তা না হলে কোনো দিন, বা এটাকে যদি সাধনা ভেবে, সাধনা করে যদি না আগাতে চায়, কোনো দিন সম্ভব না একটা ভালো শিল্পী হবার। আমি একটাই বলবো যে ছোট বাচ্চাদেরকে, যে তোমরা নাচটা শেখো, সাধনা করো এবং একটা লক্ষ্যে পৌঁছাবার স্বপ্ন দেখো যে আমি এইরকম একজন শিল্পী হব, তবে কি তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে। কিন্তু ওই যে মায়েরাও কোচিংয়ে পড়াতে, কোচিংয়ে নিয়ে যাচ্ছে, আবার এনে ফাঁকির নাচের ক্লাস করিয়ে যাচ্ছে, এইভাবে তুমি নৃত্যশিল্পী কখনোই হতে পারবে না। প্রপার নৃত্যশিল্পী হতে পারবে, নাচতে পারবে 10 জনের মধ্যে। ভালো শিল্পী হতে গেলে তোমাকে সাধনা করতে হবে, এটাই বলা আমার। তরুণ প্রজন্মকে নৃত্যের প্রতি আগ্রহী করতে কি করা প্রয়োজন বলে মনে করেন? কি করা প্রয়োজন? আমি প্রয়োজন মনে করে লাভ নেই। যারা নাচ শিখতে চায়, নাচ করতে চায়, তাদের প্রয়োজন, তাদের দরকার যে তারা এটাকে সাধনা হিসেবে নিতে হবে। নট দ্যাট এটা একটা মানে বিনোদনের জায়গা, এটা বিনোদনের জায়গা নয়। এটা একেবারেই প্রফেশনালিজম যদি তৈরি না হয় নিজের মধ্যে, তা না হলে কোনো দিন, বা এটাকে যদি সাধনা ভেবে, সাধনা করে যদি না আগাতে চায়, কোনো দিন সম্ভব না একটা ভালো শিল্পী হবার। আমি একটাই বলবো যে ছোট বাচ্চাদেরকে, যে তোমরা নাচটা শেখো, সাধনা করো এবং একটা লক্ষ্যে পৌঁছাবার স্বপ্ন দেখো যে আমি এইরকম একজন শিল্পী হব, তবে কি তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে। কিন্তু ওই যে মায়েরাও কোচিংয়ে পড়াতে, কোচিংয়ে নিয়ে যাচ্ছে, আবার এনে ফাঁকির নাচের ক্লাস করিয়ে যাচ্ছে, এইভাবে তুমি নৃত্যশিল্পী কখনোই হতে পারবে না। প্রপার নৃত্যশিল্পী হতে পারবে, নাচতে পারবে 10 জনের মতো। ভালো শিল্পী হতে গেলে তোমাকে সাধনা করতে হবে, এটাই বলা আমার। এতক্ষণ আমরা কথা বললাম নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।